অদপার বরিষ্ঠায় রাম কৃষ্ণ নমস্কার। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব ও নাট্যাচার্য গিরিশচন্দ্রের রাতুল চরণে প্রণাম জানিয়ে মা মহাকালী ও মা মনসা পূজা ডালি দিয়ে উপস্থিত দর্শক মণ্ডলী ও চাদর মনসা মাতা পূজা কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সর্বোপরি বিচারক মণ্ডলীর পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা। বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতক। রচনা মঞ্জিল ব্যানার্জি, নাট্য নির্দেশনা দুরন্ত খলনায়ক দেবাশিস চক্রবর্তী, প্রযোজনা সুভাষ সাউ, পরিবেশনায় বড়া সর্বদায়ী শিল্পী সংসদ বড়া সিঙ্গুর হুগলি। শুরু করছি দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী এক সজল সামাজিক যাত্রাপালা। বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতক। বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতক। বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতক। সুযোগ পেয়েছে অমনি আমাকে ল্যাং মেরে কোথায় চলে গেছে। একবার যদি ধরতে পারি না তাহলে সোজা আমি জড়িয়ে ধরে ঘরে নিয়ে চলে যাব। এরকম যদি আমাকে একবার জড়িয়ে ধরে ঘরে নিয়ে যেতিস রে, তাহলে আমার এই জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। সকাল সকাল আমার মাথাটাকে খাওয়ার জন্য চলে এলি বলে এই ভগবানপুরে মা বোনেদের দিকে কু নজর দেওয়া ছাড়া আর কি তোর কোনো কাজ নেই রে সপো? কাজ তো এখন আমার একটাই, কি করে তোদের মতো মেয়েদেরকে নিয়ে গিয়ে ওই বিদেশে পাচার করা যায় তার প্ল্যান তৈরি করা। ভুলে যাস না জন্মাতে পারি আমি গরিবের ঘরে, কিন্তু আমার ইজ্জতে হাত দিতে এলে না হাত দুটো আমি কেটে রেখে দেবো। তোর হাত দুটোকে আমি ওই ছাগল মানা দড়ি দিয়ে রেখে দেবো। তাহলে আমার জোড়া পা দিয়ে তোর বুকে আমি জোড়া লাথি মারবো। পারবি না, কারণ তোর এই পরনের শাড়িটা খুলে তোর পা দুটোকে আমি জড়িয়ে দেবো। তোদের মতো মেয়েদেরকে কি কথা আমাদের হয় সেটা আমি খুব ভালো করে জানি। কথা বলিস না রে ভাই, ও কথা বলিস না। আজকালকার দিনে মেয়েরা শুধু লক্ষ্মী নয় রে, লক্ষ্মী নয় মা কালী। অন্যায় অবিচার দেখলে তার হাতে খাঁড়াও ধরতে পারে। সকালবেলা একটু গা গরম করার কথা আলোচনা করে মনটাকে চাঙ্গা করছিলাম, শালা পাগলটা শোনায় সব পাওয়াটা বাজিয়ে দিল। আমাকে জায়গা পাল্টাতে না বলে তোর চরিত্রটাকে পাল্টা, তা না হলে পরিবর্তনের জোরে গ্রামের ছেলেমেয়েরা যে স্বাধীনতা পেয়েছে তার জোরে তোর মতো চেতনাহীন, বিবেকহীন, মনুষ্যত্বহীন কাপুরুষগুলো বেঁচে থাকার অধিকারটাকে কেড়ে নিয়ে তোদের নীতিটাকেই পরিবর্তন করে দিতে পারে। তুই জানি তুই পাগল, তবে খেলা এত বড় পাগল সেটা জানতাম না। এই ভগবানপুর গ্রামে নয়, সবাই আমাকে সপ্পু মস্তান বলে ডাকে। কি সপ্পু মস্তান? মৌসুমীর মতো একরত্তি মেয়েটা পাল্টাবে আমাদের নীতি? হ্যাঁ, তাহলেই হয়েছে। গাধা, মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা যদি ইংরেজদের নীতিটাকে পাল্টাতে পারে, তাহলে এই ভগবানপুরের মৌসুমী সজলটা তোদের নীতিটাকে পাল্টাতে পারবে না।
ঘুরছে ওই দুর্নীতির কালো মেঘ আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি। আবার আবার পরিবর্তনে গান লেখার জন্য রবীন্দ্রনাথ কলম ধরেছেন, বঙ্কিমচন্দ্র আবার লিখতে বসেছেন উপন্যাস, বিদ্যাসাগর আবার মাইকেল মধুসূদন দত্তকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। কবি সুকান্ত ভট্টাচার্য তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে হাত জোর করে বলছেন, ঠাকুর তুমি তো গিরিশ ঘোষের ক্যান্সার নিয়েছ, আমার ক্যান্সারটাও নাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি নারায়ণদা, 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 তুমি একটু শান্ত হও, নারায়ণদা। শান্ত? আমি কি করে শান্ত হব রে মৌসুমী, কি করে শান্ত হব? চোখ বুঝলেই দেখতে পাই আমার সীতার চিতা দাও 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 করে চলছে। তার আগুনে আমার সীতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেই সঙ্গে ছাই হয়ে যাচ্ছে আমার আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলো ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল আমার আশার ঘর, চোখের জল বন্যার আকার নিয়ে ভাসিয়ে নিয়ে গেল আমার জীবনের ওই সোনালি দিনগুলো। না না না, আমি এখনো ভাবতে পারি না যে আমার সীতা আর আমার কাছে নেই। ভগবান পুরগামে যে সব প্রতিবাদ করবে তাকেই মরতে হবে রে পাগলা। আর তুই তুই তো পুলিশ হয়ে তোর বউটাকে রক্ষা করতে পারিস নি, তাহলে সাধারণ পাবলিক নিজেদের কি করে রক্ষা করবে? রাইট ইউ আর। সত্যি তো আমি পুলিশ। না না, তোদের সঙ্গে গল্প করে এখন আমার সময় কাটানো চলবে না, আমাকে এখনই থানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমার বউকে মেরেছে তার বিরুদ্ধে আমাকে এফআইআর করতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে, তার বিরুদ্ধে আমাকে চার্জশিট। আমার টুপি, আমার আমার সার্ভিস রিভলভারটা কোথায় কোথায় গেল? নারায়ণদা, 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 তুমি প্রতিদিন ডিউটিতে বেরোনোর সময় আমার টুপি আর আমার সার্ভিস রিভলভারটা যে আমি কোথায় রাখতাম আমি খুঁজে পেতাম না। আর সীতা সেগুলো আমার হাতে দিয়ে বলতো, এই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, আমি না তোমার জন্য অপেক্ষা করে থাকবো। নারায়ণদা, আরে আমার তো খুব বাবা হওয়ার ইচ্ছা হয়েছিল। সেদিন সীতা এসে আমার সামনে এসে দাঁড়ালো, সেদিন ওকে কি সুন্দর দেখতে লাগছিল। একটা লাল বেনারসি শাড়ি পরেছিল, ছিল একটা বেল ফুলের মালা, মানে ছিল একটা লাল সিঁদুরের টিপ। আমাকে এসে এসে বললো, আমি মা হতে চলেছি। শুনে আমার কি আনন্দ, আমার কি আনন্দ, আনন্দে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। খেলনা থেকে দোলনা আমি সব কিনে এনেছিলাম, কিন্তু তারপর এই শয়তানগুলো আমার মাথায় রোদ মেরে আমার সীতাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল। চিৎকার করে বললো, বাঁচাও বাঁচাও বাঁচাও। বললাম না, অসম্ভব মাথায় যন্ত্রণা হচ্ছিল, কপাল থেকে রক্ত আমার একবারে পায়ে এসে পড়ছিল। তবু আমি আমার সেটাকে টেনে ধরার চেষ্টা করলাম। পারলাম না রে মৌসুমী, আমার সীতার পাতাল প্রবেশ হয়ে গেল। আরে রাম পাগল পদবী নিয়ে রাজত্ব ছাড়লো, অযোধ্যার সিংহাসনে বসলো এই রাবণের দল। বাল্মীকি মুনির লেখা রামায়ণ কেজি দরে বিক্রি হয়ে গেল এই কলিযুগের মুদিখানার। আমার কেড়েছিস তোরা, রেখেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? যদি আমি কেউ হই ওই স্বজন হারানো শাসনে চিতা আমি তুলবই। নারায়ণদা, যা চলে গেল, চলে গেল। মানুষটার জন্য আমার ভীষণ কষ্ট হয়। সীতা বৌদি মারা যাওয়ার পর থেকে মানুষটা আরো পাগল হয়ে উঠেছে। ওই পাগলটার কথা না ভেবে এখন তুই তোর নিজের কথা ভাববো। আমাদের কথা না শুনলে তোকেও কিন্তু ওই সীতার মতোই আগুনে পুড়ে মরতে হবে। তখন ছাগল নিয়ে তোকে আর টিউশনি করে খেতে হবে না।
সীতা ছিল, তেমনি এই কলিযুগে ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিল রে সত্য। ভুলে যাস না, ওই সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, আর ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইংরেজের দুর্গে আগুন লাগিয়ে দিয়েছিল। বেশি বাড়াবাড়ি করলে তোকে তোর বোম্বাইয়ের মতো একেবারে পরপারে পাঠিয়ে দেবো। তুই যদি হোস বলো, তাহলে আমি বাধা তেতুল কামড়াতে এলে না দাঁতটা ঠকে যাবে রে, ঠকে। কেন এরকম করছিস মাইরি? হ্যাঁ, জানিস তো আমার মাথার উপর কার হাত আছে? তার চেয়ে বেশি লম্প জম্প না করে আমার সঙ্গে চল না, দেখবি নদীর জল ঠিক দিকেই বইবে। ছাড়তে আপিস ছেড়ে দেব রে ওল্লা উত্তর পেটটা। দামনাবি করে চাকা বসতে বুঝি, মেয়ে ছেলে দেখতে নোলা দিয়ে জল গড়িয়ে পড়ে। কেলা শালা এতক্ষণ পাগলটা 12টা বাজিয়ে গেল, এবার 13টা বাজাবার জন্য ওই ভট্টাচ বাড়ির বুড়িটা এসে হাজির হয়েছে। আমার ঘাট হয়েছে ঠাম্মা, আমি এখন যাচ্ছি। আরে যাবি যাবি, নিশ্চয়ই যাবি। যাবার আগে একটা কথা শুনে রাখ না ওলা উত্তর পেটটা। যদি দেখি এই বনি বাজারে ঘুরে ঘুরে মেয়ে চলে হাত ধরে টানাটানি করছিস, তাহলে ওকলা জঙ্গল থেকে বিদ্যুতের পাতা তুলে নিয়ে এসে নেংটো করে সারা গায়ে মাখিয়ে দেব। চলতে বলবি রে ঠাম্মা কোথাকার। ঠিক বলেছেন ঠাম্মা। আচ্ছা, আর আমিও ছাড়বো না। গাছের দাসান পেয়ারাটা কামড় আমি বসাবো। চলে গেছে ঠাম্মা, চলে গেছে। তোমার তারা খেয়ে না একেবারে পগার পায়। সকালে তুই নদীতে ঘুরঘুর করছিলিস কেন? আর বলো না, ওই চিকু গো চিকু। ও তোর ঠান্ডা ছাগল। হ্যাঁ, ওকে তো ঘাস খাওয়াতে এই নদীর পাড়ে এনেছিলাম, কিন্তু হঠাৎ দড়িটা টান দিয়ে কোথায় চলে গেল কে জানে। এখন কার খেতে ঢুকে কার ফসল সর্বনাশ করছে তা কে জানে। আমরা 3 কুড়ি কাট এগিয়ে গেল, এখনো 2 কুড়ি বাকি আছে। তোর থেকে না অনেক বেশি দুর্গা ষষ্ঠী পুজো আমি দেখেছি। আমার চোখে তো ফাঁকি দিতে পারবি না। ছেড়ে কাশ মানে তুমি এখানে চিকুর জন্য অপেক্ষা করছো, নাকি যে ছোড়া বাড়ি বয়ে চিঠি দেয় আরে কি যেন নাম, কি সজন। তুমি না একটা চুরি বিয়ে বলছি বনে বাজারে না ঘুরে এবার পুরো সজ্জা করে ঢুকলেই তো পারি। ঠাম্মা বললে তোমার লজ্জা করতে হবে না দিদি ভাই, বলে তুমি যে কার জন্য অপেক্ষা করছো সেটা বুঝে আমি জানি না। ঠাম্মা, এই ভগবানপুরে কবে কোথায় শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি করে জানো বলো তো? জানতে হয় রে বাচ্চা, জানতে হয়। আমি হলাম গিয়ে ভগবানপুরের পঞ্জিকা, প্রত্যেকটা পাতায় লেখা আছে ভগবানপুরের ইতিহাস। আর তারপর একটা পাতা উল্টালে বেরিয়ে আসবে ঐতিহাসিক চরিত্রগুলো। বাপরে বাপ, মাঝে মাঝে এমন ভারী ভারী কথা বলো না, আমি সব ভুলে যাই। বেশ হালকা করে বলছি, তুই তাহলে তো না গুচ্ছা বলতে অপেক্ষা কর, আমি ঘাটে গিয়ে একটা ডুব দিলাম। পরে ঠাম্মা ডুব দেবে পরে। আরে শোনো, আমি তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি। এতক্ষণ পর কি খুশি খবরটা বলছিস সেটা শোনাচ্ছিস না কেন? সে আসছে যে ছোটবেলায় তোমার পানের বাটা লুকিয়ে রাখতো, যে ছোটবেলায় তোমার টিফিন কৌটো থেকে টিফিন চুরি করে খেয়ে নিত, যে ভোরবেলা ঘুম থেকে উঠে ওই আম বাগানে দৌড়ে যেত আম কুড়োতে, যে ঠাম্মার কোলে মাথা রেখে রাজা রানীর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ ঠাম্মা, হ্যাঁ লন্ডন থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে আমার সেই আদরের বোন ফুলকি
ফুলকি আজ বাড়ি আসছে। ফুলকি? ওহ, ঠাম্মা, আমার যে কি আনন্দ হচ্ছে না। আনন্দ আমারও হচ্ছে রে ভাই, আনন্দ তো আমারও হচ্ছে। তোর বাবা মা বলার সময় বলেছিল সবাই ছেলে মানুষ করছে, আর তুই তুই তোর আদরে বোনকে মানুষ করছিস। তো সে ছোট্ট বোন ফুলকি আজ মানুষের মতো মানুষ হয়ে গায়ে ফিরে আসছে। এ যে আমার কি আনন্দ! আমি পেরেছি ঠাম্মা, আমি আমার বাবা মাকে দেয়া কথা রাখতে পেরেছি। আমারও কিন্তু কম আনন্দ হচ্ছে না। কতদিন পর আমার প্রিয় বান্ধবীকে কাছে পাবো, কত গল্প জমে আছে না। তবে এক দেরি কেন, যাও ওটা ভগবান বলতে জানি দাও যে আমার বোন ফুলকি আজ বাড়ি আসছে। ওই তো ঘাটে সবাই চান করছে, বলে ও হাবুর মা, ও ঘটরের মা, ও নবাবের বউ, তোমরা শোনো শোনো শোনো, আমার সেই ছোট্ট ফুলকি আজ গায়ে আসছে। ও মোরে, ও দীপক, শোন শোন শোন, তোরা সবাই শোন, ফুলকি আমার আদরের বোন ফুলকি আজ বাড়ি আসছে। সোনা বৌদি, ও পিঙ্কি, কামাল চাচা, তোমরা সবাই শোনো, আমার প্রিয় বান্ধবী এই ভগবানপুরে আসছে। কে আসছে না আসছে জানি না, তবে আমি আমার পোশাকের দুটো পকেট ভর্তি করতে, নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আর সুখে সংসার করতে বিলাস বর্মনের বাড়ি থানার বড়বাবু মানে আমি চলে এলাম। কথায় আছে লাগে টাকা দেবে গৌরী সেন, তবে আমার ক্ষেত্রে গৌরী সেন নয়, টাকা দেবে ওই বিলাস বর্মন। আপনার ক্ষেত্রে কেন বলছেন স্যার? এই আমাদের মতো বাপে খাদানো মায়ের দাঁড়ানো লাক্ষর মালগুলোকে তো ওই বিলাস বাবুই বাঁচিয়ে রেখেছেন। আগা বলেছো, আরে ওই বিলাস বাবু আসেন বলেই না আমরা দুটো হাড়ির ভাত খেতে পাচ্ছি। লেপ গেলা আপনি এমন ভাবে কথা বলছেন সরকার থেকে মাইনেই দেয় না, ওই বিলাস বাবুর টাকা দিয়ে আমরা সংসার চলে। আরে আপনি তো সেই দোকানে চাই মাস গেলে সরকারের কাছ থেকে মাইনে নিচ্ছেন, আবার বিলাস বাবুর কাছ থেকে হাত পাতে ঘুষও নিচ্ছেন। ঘুষ বলো না ভাই, ঘুষ বলো না, ওই ঘুষ শব্দটাতে আমার একটু আপত্তি আছে। কেন? শুনতে কেমন লাগে? এই যে দেখো এত রেল দুর্ঘটনা ঘটছে, তাতে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, তা যারা মারা যাচ্ছে সরকার তাদের টাকা দিচ্ছে, এটা কি ঘুষ? না, এটা হলো সহানুভূতির মূল্য। আবার ধরো কোন নেতা যদি জনগণের কোনো কাজ করে দেয়, তাহলে সেই জনগণকে সেই নেতার টেবিলের তলা দিয়ে টাকা দিতে হচ্ছে, এটা কি ঘুষ? না, এটা ঘুষ নয়, এটা হলো পার্টি ফান্ডের চাঁদা। আমাক্কা থেকে তারাপীঠ, দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, যেখানেই যাবে দেখবে হাজার হাজার মানুষ হাত জোর করে বলছে মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও। এই এটা দাও ওটা দাও বলে বাক্সের মধ্যে টাকা ঢুকিয়ে দিচ্ছে, এটা কি ঘুষ? এটাও ঘুষ নয়, এটা হচ্ছে প্রণামী। তা জনগণ নিলে ঘুষ নয়, নেতা মন্ত্রী নিলে ঘুষ নয়, এমনকি ভগবান নিলেও ঘুষ নয়, শুধু পুলিশ নিলেই ঘুষ। আপনার মতো খরচর মাল আমি দুনিয়ার দুটো দেখিনি। দেখবি কি করে, দেখবি কি করে? আমি তো আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার জন্মের পরেই বাবার সুগার প্রেশার নিউমোনিয়া বঙ্কাইটিস সব হয়ে গেল, আর তাই দেখে মা বললে তাহলে থাক, আরে নিয়ে কাজ নেই। সেই থেকে আমি হলাম একা, বুঝলি? ও হ্যাঁ, বিলাস বাবু আসবেন বললেন, ওই এলেন না তো? আসবেন যখন বলেছেন তখন নিশ্চয়ই আসবেন, কিন্তু তুষার বাবু একটা কথা মনে রাখবেন, স্যার কিন্তু আমাদের ঘড়ি দেখে চলে না, কারণ ঘড়ি স্যারকে দেখে চলে। হ্যাঁ, ভারতবর্ষের প্রথম সারি শিল্পপতি বিলাস বর্মনের সেক্রেটারি স্বপন। আমি স্যারকে যতটুকু চিনি তার এক অংশ আপনারা চেনেন না। কথা যখন দিয়েছেন তখন তিনি নিশ্চয়ই আসবেন, শুধু তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অপেক্ষা করতে হবে, কারণ তুমি যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে ক্ষুধার্ত বাঘের মতো অথবা দানবীর হরিশ্চন্দ্রের মতো। অপেক্ষা করতে হবে তার জন্য। যার ডান হাতের খবর মানুষ জানে না, যার খবরে পৃথিবীতে দ্বিতীয়বার জন্মাতে ভয় পায়, যার শিরা উপশিরা ধমনীতে বইছে গীতা বাইবেল কোরআন যে মানে না, আল্লাহ ভগবান বলতে যে বলতে চায় কৃতদাস।
গোটা সমাজটাকে যে গিলে খেতে চায়, তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষার ঘড়ির কাঁটা যখন এসে পৌঁছাবে, তারই তৈরি করা সময়ের ঘরে তখন চারিদিক আলোকিত করে এসে বলে উঠবে, চাই যদি যায় যাক এই মন হারিয়েই যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। চাই যদি যায় যাক এই মন হারিয়েই যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই যাক না। এ বাতাস হাসি হাসি ও পলাশ খুশি খুশি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে লেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে লেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। গান গাইছি কেন? আরে বাবা, গান না গাইলে আমার আবার টেনশন হবে, তাই টেনশন কমানোর জন্য গান গাওয়াটা খুব জরুরি। তাহলে তাহলে সেখান থেকে আমার ক্ষমতাকে মেনশন করে এই সমাজের বুকে ছড়িয়ে দেবো পলিউশন। আমার কাছে তুচ্ছ হয়ে যাবে সব রিলেশন, আদর্শ সততা চেতনার পথ খুঁজে পাবে না কোনো সলিউশন। তাই দেখে আপনারাই বলবেন বিলাস বর্মন কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। আরে সেটা না বুঝলাম, কিন্তু আমাকে কেন ডেকে পাঠিয়েছেন সেটাই তো বুঝলাম না। তুষার বাবু, তুষার বাবু, আপনার ওপর আমার ভীষণ রাগ হচ্ছে। কেন বিলাস বাবু, আমি আবার কি করলাম? ওই জন্যই তো রাগ হচ্ছে, এখনো কিছু করেননি। শুনুন, দিনকাল খুব খারাপ, চোখ কান খোলা রেখে কাজ করুন। আচ্ছা আপনি কি বলতে চাইছেন বলুন তো বিলাসবাবু? শোনো, পুরনো সরকার ছিল, আমাদের খুব ভালো চলছিল। ধুম করে পরিবর্তন, আমাদের ওই কারখানার শ্রমিক নেতা ওই পরিবর্তনের সময় গা বাজিয়ে মাথা চালা দিয়ে উঠেছে, আমার বিরুদ্ধে সৌমন্ত্রীর কাছে যাবে বলছে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, আমি সরল সাদাসিধে মানুষ, আমার পক্ষে কি এত ঝামেলা পোষায়? কিন্তু ওরা চাইছেটা কি? এই তো অধিকারী, অধিকার চাইতে চলে এসেছে। তারপর অধিকারী, কেমন আছো? তোমার বাড়ির সবাই ভালো আছে তো? আমার বাড়ির খবর না নিয়ে আমায় কেন এখানে রেখেছেন সেটা তো বলুন। বাবা, খুব তাড়ায় আসো দেখছি। ঠিক আছে ঠিক আছে, ওই পুজো সংখ্যার ছোট গল্পের মতো ব্যাপারটাকে তো আমি ছোট্ট করে বুঝিয়ে বলি। তা শুনলাম অধিকারী, তুমি নাকি খালি আন্দোলন করছো, কারখানার গেটের বাইরে মঞ্চ সাজিয়ে ধর্নায় বসেছো, আবার অনশন করার প্ল্যান করছো। কি ভাবছো বিধানসভা সিমুর বিল পাস হয়ে গেছে বলে আমার কাছে তোমাদের বিল পাস হয়ে যাবে? সে আপনি যাই বলুন মালিক, আমাদের ন্যায্য মূল্য দিতেই হবে। রান্নার গ্যাস থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা থেকে সবজি, চাল ডাল সবকিছু দাম বেড়েছে, অথচ 10 বছর আগে ধার্য করে মাইনার বোনাস একই আছে। এই টাকা দেওয়া সংসার চালানো যাচ্ছে না। তা তোমার সংসারে কে কে আছে অধিকারী? বউ, 2টো বাচ্চা, বৃদ্ধ বাবা মা আর একটা অবিবাহিত দিদি। এবার আপনারাই বলুন, ওই 10 বছর আগে ধার্য করে মাইনে সংসার চালাবো কি করে? ঠিক 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 ঠিক, তোমার সঙ্গে আমি একমত অধিকারী, এই কটা টাকা সংসার চালানো যায় না। সবু, বলো। তুই এক কাজ কর, আজকে রাত্রের মধ্যে অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দে। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই, তুমি আমার বাড়িতেই থাকবে। তোমার খাওয়া দাওয়া মদ এমনকি মেয়ে ছেলে পর্যন্ত আমি দেবো। শুধু মাঝরাত্রিকে ইলেকট্রিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে তোমার পুরো পরিবারটা পুড়ে ছাই হয়ে যাবে। তখন তো তুমি একা মাইনে বছর খরচা করেও বেঁচে যাবে। কি কেমন আইডিয়া দিলাম, ভালো না? অধিকারী শয়তান বলছে। আরে বাবা, আমি তো তোমার ভালোর জন্য আইডিয়াটা দিলাম। অধিকারী, আমি যদি জামাটা খুলি তাহলে দেখবে আমার বুকের সাইনবোর্ডে লেখা আছে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে অনার্যভাবে শয়তানি সাপ্লাই করা হয়, আমাদের কোনো শাখা নেই। কি বুঝলে? বুঝলাম, আর বুঝলাম বলেই তো বলছি, ভাই দেখি আমরা দাবি রাখতে পারবেন না। আমাদের প্রতিবাদ একদিন না একদিন দাবানলের মতো জ্বলে উঠবে। দিন পাল্টে গেছে মালিক, এখন মাটি খুঁড়ে মানুষের হাড়গোড় পাওয়া যাচ্ছে, নেতা থেকে মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে, কেউ বা জামিনে লুকিয়ে বেড়াচ্ছে, আর চিটফান্ড কেলেঙ্কারিতে অনেক জনপ্রিয় নেতাকে দেশ ছাড়তে হচ্ছে। আর আপনার মতো মহা শয়তানের বিচার একদিন এই দেশের জনগণ করবে, আর সেদিন শ্রমিক কৃষক মজুরদের হাতে আপনার হবে জীবনের শেষ দিন। কি ছেলে মানুষই করছেন অধিকারী বাবু? একটু ঠান্ডা মাথায় ভাবুন।
স্যারের সঙ্গে পাঞ্জা লড়তে যাওয়াটা কি আপনার ঠিক হচ্ছে? এতে তাহলে আপনি নিজেও মরবেন আর সাথে আপনার সংসারটাকেও মারবেন। কেন ফালতু ঝামেলা করছো অধিকারী? তার সে বিলাসবাবু যেভাবে বলছে সেইভাবে ওনার অন্যায়কে মেনে নিতে হবে, তাই তো? কখনো না, আমি সবাইকে সব কথা বলে দেবো আর আপনার মুখোশটা আমি টেনে খুলে নেব। আপনার বোধহয় আমার পদোন্নতি হলো না। কেন বিলাসবাবু? আরে কেন কি বলছেন? আরে আমি তো ভেবেছিলাম কমিশনার সাহেবের কাছে আপনার পদোন্নতির জন্য তদবির করব, কিন্তু এখন তো এমন পাবলিককে সব বলে দেবে বলছে। পাবলিক থানা ঘেরাও করবে, মিডিয়ার কাছে আপনি হয়ে যাবেন ব্ল্যাক লিস্টেড পুলিশ অফিসার। তখন আমি কি আর কমিশনার সাহেবের কাছে আপনার জন্য তদবির করতে পারবো? সাদা শুয়োরের বাচ্চা, তোর জন্য আমার প্রমোশন আসতে যাবে। কি করছেন কি করছেন? কাক কখনো কাকের মাংস খায় না, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আমারই কর্মচারীকে গুলি করতে যাচ্ছিলেন। গুলিটা যদি আপনি চালিয়ে দিতেন তাহলে আমিও আপনাকে কি করলাম? জঙ্গল তো তুমি করেছো। হ্যাঁ তুমি 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 পুরুলিয়া জঙ্গলে অস্ত্র সাপ্লাই করো, আর সেটা জানতে পেরে গিয়ে তুষারবাবু তোমাকে অ্যারেস্ট করতে আসে, আর তুমি তুমি তুষারবাবুর গায়ে গুলি চালিয়ে দাও, আর তুষারবাবু এনকাউন্টার করে তোমাকেও। আপনি কিছুদিন পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে যান, টাকাটা আপনার বাড়িতে পৌঁছে যাবে। যান। বলতে হবে না স্যার, বলতে হবে না। আপনি বলুন কয়েকটা অস্ত্র নিয়ে ওই বডিটাকে হুগলার জঙ্গলে ফেলে দিয়ে আসুন, আর আমি আপনার পদামতের রিপোর্ট লিখে রাখবো। পিস্তলটা নিয়ে যান, সাবধানে যাবেন। কেমন লাগেন এসএমএস করে জানাবেন। কেমন? সত্য মেয়ে বোঝায়। সত্যি বিলাসবাবু, পায়ে গুলি লেগেছে তাই, নইলে আপনাকে একটা ষষ্ঠাঙ্গে সবু অধিকারীর লাশটা আজ সত্যমভাবে জয়তের বাচ্চা যেভাবে বলে গেল সেভাবে সাজিয়ে দিয়ে হবে। তারপর তো একটা বড় করে শর্ত শান্তির ব্যবস্থা করতে হবে। যতই লোক আমার কারখানার কর্মচারী বলে কথা, তারপর ওর বিধবা বউ। এই দেখো আবার টেনশন, আর বেশি টেনশন। ডাক্তার বাবু আবার আমাকে বলেছে মেয়ে ছেলে খেতে, আর তার জন্য তো পয়সা চাই। সেই জন্যই তো এই ভগবানপুরের গরিব মানুষের রক্ত জল করা পয়সা আমি ছিনিয়ে নিই। আমার ষড়যন্ত্রের মঞ্চে সবাই এক একটা কাঠের পুতুল, আমি যেমন নাচাবো তেমনি নাচবে। যে নাচবে না তার আগে ধরিয়ে দেবো উপরে যাওয়ার টিকিট। কিন্তু কয়েকদিন থেকে একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। ওই সজলের বোন ফুলকি বিদেশ থেকে লেখাপড়ার পাঠ শিখে গায়ে ফিরেছে। আরে ও তো আর 5 জনের মতো হবে না। ও যদি আবার আমার কাজে বাগড়া দেয় তাহলে তাহলে আবার তোমাকে সুরের বাচ্চা হয়ে যাবে। টেনশন, আবার টেনশন। কি করি কি করি কি করি কি করি? ফুলের মতো ফুলকি আমার মনটা পাগল করেছে। ফুলের মতো ফুলকি আমার মনটা পাগল করেছে। ফুলের মতো ফুলকি আমার মনটা পাগল করেছে। খুশিতে গান ধরেছে। ফুলের মতো ফুলকি আমার মনটা পাগল করেছে। ফুলের মতো ফুলকি আমার মনটা পাগল করেছে। আসছে আজ ফুলকি বাড়ি আসছে। আসলে এতগুলো বছর ওর সঙ্গে আমার ফোনেই কথা হয়েছে, কিন্তু আজকে ওকে দেখার জন্য না মনটা
ভীষণ ছটফট করছে, ভালোবাসার জোয়ারে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে ইচ্ছা করছে। রাকেশ বাচ্চা, সাঁতার না জানলে কিন্তু ডুবে যাবি। ওহ, থাম না, তুমি না একটা জাতা। কেন? বেশ নিজেকে রোমান্টিক করে তুলেছিলাম, কথার মধ্যে কথা বলে দিলে তো আমার স্বপ্নের 12টা বাজিয়ে। তা কার স্বপ্ন দেখছিলে গো দাদু ভাই? ওই চাঁদের স্বপ্ন। চাঁদের স্বপ্ন? হ্যাঁ ঠাম্মা, আমি দেখছিলাম কি? দিনের আলোর প্রখর তেজ কাটিয়ে রাতের স্নিগ্ধতা নেমে এসছে পৃথিবীর বুকে। জ্যোৎস্নার আলো অন্ধকার রাতকে করে তুলেছে মায়াবী, কোটি কোটি তারারা গাইছে প্রেমের গান। আর ওই দেখো ঠাম্মা, নীল আকাশের কাছে ধরা দিয়েছে চাঁদ। চাঁদ? আর নীল আকাশ নিজেকে সামলে রাখতে না পেরে চাঁদকে জড়িয়ে ধরে বলছে, কি বলছে? ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। দেখিস বাচ্চা, চাঁদের না আবার বাচ্চা হয়ে যায়। উফ, ঠাম্মা তুমি যা বলেছো। কি বলেছিস? ঠিক বলিনি আমি? ফুলকিকে ছাড়া আমি বাঁচবো না ঠাম্মা। এই এতগুলো বছর যে আমি কিভাবে কাটিয়েছি তা একমাত্র আমিই জানি। ফুলকির কথা ভেবে ভেবে আমার খিদে ঘুম সব সব চলে গেছে। জানি, বাবা, আর জানি বলেই একটা খবর বলতে গিয়ে আমার ঠোঁটটা কাঁপছে। লন্ডভন্ড করে দেওয়ার মতো একটা চরম কালবৈশাখীর পূর্বাভাস দেখতে পাচ্ছি। বাবা, শুধু শুধু মনটাকে তুই শান্ত কর, সেই সঙ্গে শক্ত কর, কারণ তোরই জন্য অপেক্ষা করছে চরম দুঃসংবাদ। দুঃসংবাদ? কি হয়েছে খোকা? কি হয়েছে? মা, তুমি তো জানো ওই সজল আর ফুলকির বাবা অপরেশ ছিল আমার ছোটবেলার বন্ধু। তোমার মনে আছে অপরেশ যখন আমার সঙ্গে আড্ডা দিতে আমাদের বাড়িতে আসতো, তখন ওর সঙ্গে আসতো ছোট্ট ফুলকি। হ্যাঁ, তখন শুধু শুধু আমাদের খুব ছোট ছিল। ওরা দুজনে যখন বড় বউ খেলা করতো, ওদের দুজনকে দেখে না তুই খুব হাসাহাসি করতিস। তুই তো প্রথম অপরেশকে বলেছিলিস যে ফুলকি বিয়ের বয়স হলে ওই সিঁদুর সঙ্গে ওর বিয়ে দেবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু 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 কি বাবা? চুপ করে গেলে কেন? বলো বলো, কিন্তু কি? একটা একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে থামিয়ে দিচ্ছে রে আরে সিদ্ধার্থ। বাবা, কি হয়েছে খুলে বল, কি হয়েছে? সকালে সজল বললে কাকাবাবু আর ফুলকি আসছে। জানো মা, ছেলের বউকে দেখার আনন্দে মনটা আমার নেচে উঠেছিল। তাই এক রাস আসা বুকে নিয়ে ফুলকিকে আনতে আমি সজলের সাথে স্টেশনে গিয়েছিলাম। কিন্তু স্টেশনে গিয়ে ফুলকিকে দেখে বুঝলাম ফুলকি আমার ছেলেকে নয়, 1 মাস আগে বিদেশের এক ছেলেকে বিয়ে করে ও দেশে ফিরেছে। বিবাহিতা। না না বাবা, না না, এ হতে পারে না বাবা, এ হতে পারে না। এ হয়েছে শুধু আমি নিজের চোখে দেখেছি। ও স্মৃতিতে সিঁদুর, হাতে শাখা। ফাঁকা ফাঁকা বাবা, ফাঁকা। এ কথা শোনার পরে মনটাই যে আবার ফাঁকা হয়ে গেল বাবা। এখন এখন কি নিয়ে বাঁচবো আমি বাবা?
বাবা বলো এখন আমি কি নিয়ে বাঁচবো? ঠাম্মা, আমার বেঁচে থাকার ইচ্ছে থাকে মিথ্যা হয়ে গেল ঠাম্মা। বাদ বাদে উচ্ছ্বাসের ধাক্কায় তুলিয়ে গেল আমার স্বপ্নের স্বাদের কুড়ে ঘর। সিধু এ তুমি কি কথা শোনালে বাবা? এ কথা শোনার পর আমার আত্মহত্যা করেছিল, আত্মহত্যা করে রাখতে একটি চড়ে তোমার সব কটা দাঁত ফেলে দেবো। রাস্কেল কোথাকার। দেখেছো মা, দেখেছো? আমি যদি মারা যাই তাহলে এই বেটা এমন করে কাঁদবে না। এখন যেমন কাঁদবে। শোন শোন শোন, আমি যে কথাগুলো বলেছিলাম সব মিথ্যে। মিথ্যা কথা? হ্যাঁ, মিথ্যে। ফুলকি বিয়ে টিয়ে করেনি। নাটক করছিস এবার নাটক করছিলাম, তবে এই নাটকের নাট্যকার আমি নই, ফুলকি। হ্যাঁ, ট্রেন থেকে নেমে ফুলকি আমাকে বললে, কাকা বাবু সিধু আমাকে আগের মতো ভালোবাসে কিনা তার একটা পরীক্ষা নিতে হবে। তাই তুমি বাড়িতে গিয়ে এরকম বানিয়ে বানিয়ে একটা নাটক করো, আর আমিও এখানে এসে বেশ গম্ভীর হয়ে ফুলকি, ফুলকি কোথায় বাবা? ফুলকি, ফুলকি কোথায়? গাইলে ফুলকি আমি বিদেশ ঘুরে শেষে এলাম ফিরে গায়ের বুকে গ্রামকে ভালোবেসে। গায়ের বাতাস গায়ের জল, গায়ের মাটি ফলার ফসল। গায়ের বাতাস গায়ের জল, গায়ের মাটি ফলার ফসল। মনে আনে খুশির ছোঁয়া, আনন্দ উচ্ছ্বাস। মনে আনে খুশির ছোঁয়া, আনন্দ উচ্ছ্বাস। গায়ের মেয়ে ফুলকি আমি এলাম ফিরে গায়ের বুকে গ্রামকে ভালোবেসে। গায়ের বুকে ফুটবো এবার ফুলের মতো হেসে। গায়ের মেয়ে ফুলকি আমি বিদেশ ঘুরে শেষে এলাম ফিরে গায়ের বুকে গ্রামকে ভালোবেসে। একবার আয় দেখিনি, তোকে ভালো করে দেখি। দেখো বাবা, কত বড় হয়ে গেছিস বলতো। এবার সত্যি তোকে না আমার নাক বইয়ের মতো লাগছে বুঝেছিস? বলছে কি খোকা, হ্যাঁ মা। একটা ভালো দিদিকে সিঁদুর গলায় ঝুলি দেওয়ার ব্যবস্থা করতে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোমাদের ওই সিঁদুকে বিয়ে করতে আমার ঘাড়ি বয়েই গেছে। আরে বাবা, আমি ভাবলাম কাকা বাবুর কথাগুলো বিশ্বাসই করবে না, তা তো হলো না। উল্টে রাম ছাগলের মতো ভ্যা ভ্যা করে খানিকটা কেঁদে নিল। এই শোনো, তোমার বিয়ে হয়ে গেছে এই কথাটা শোনার পর না আমার চোখ দিয়ে জল আসাটা স্বাভাবিক। ভাবলে কি করে, ভাবলে কি করে যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব? পড়াশোনা করার জন্য গত 4 বছর আমি গ্রামে ছিলাম না, শহরে ছিলাম। এই গত 4 বছরে একটা রাতও কি কেটেছে যে রাতে আমি তোমাকে ফোন করে গুড নাইট বলিনি? গত 4 বছরে একটা সকালও কি কেটেছে যে সকালে আমি তোমাকে ফোন করে হ্যালো গুড মর্নিং বলিনি? ও ঠাম্মা, দেখেছো তো, দেখেছো তো, শুধু শুধু আমার পায়ের উপর পাথরে ঝগড়া। এই ছুরি, এই ছুরি, আমার রাতের সঙ্গে ঝগড়া করছিস কেন? বেশ করবো, ঝগড়া করবো। ও আমাকে অবিশ্বাস করে কোন সাহসে? হ্যাঁ তাই তো, ঝগড়া কর মা, ঝগড়া কর। আমি তোর সাথে আছি। আমার তো এইরকম ঝগড়ুটে বৌমাই পছন্দ। কাকা বাবু, সকলে সবার স্বপ্ন তো পূরণ হয় না। অনেক দিনের স্বপ্ন আর সার্থক হতে চলেছে রে মা। বহুদিন পর এই ভট্টাচ বাড়ির খুশির আগরবাতিগুলো আবার আগের মতো জ্বলে উঠবে। সানায়ের শব্দে মুখরিত হবে গোটা গ্রাম। আতশবাজি আর টুনি বাল্বের ছটায় এই ভগবানপুর হয়ে উঠবে আলোতে আলোকিত। লাল বেনারসি পরে কপালে চন্দনের ফোঁটা দিয়ে তুই আসবি এ বাড়িতে। একটা কথা মনে রাখিস ভাই, সিধুর কাছে তুই বউ, তোর ঠাম্মার কাছে তুই নাচ বউ, কিন্তু আমার কাছে তুই আমার মেয়ে। ও কাকা বাবু, আসছি রে মা, আসছি। এখন তো আমার অনেক কাজ। এই দেখ না, তো দাদাকে সঙ্গে করে ঠাকুর মশাই বাড়িতে গিয়ে পাঁচি দেখে একটা ভালো দিন ঠিক করে আসি। কারণ ওই কথাই বলে না, শুভস্য শীঘ্রম। কিন্তু কাকা বাবু তো শুভস্য শীঘ্র বলে চলে গেল।
গেল, ওদিকে আমার পেটে যে খিদেতে ছুঁচোয় টন বৈঠক মারছে। খিদে পাবে না? কলকাতা থেকে এতটা রাস্তা ট্রেনে করে এসেছি, স্টেশনে নেবে দাদার হাতের লগেজগুলো ধরে দিয়ে বললাম এগুলো নিতে বাড়ি চলে যা, আমি ঠাকুমার কাছে যাচ্ছি, খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। ঠাকুমা, তোমার মনে পড়ে ছোটবেলায় স্কুল যাওয়ার পথে আমি আর দাদা রোজ তোমার এখানে চলে আসতাম, আলু পোস্ত খেতে ভালোবাসতাম বলে তুমি রোজ আমাকে আলু পোস্ত করে দিতে। মনে আমার থাকবে না, এই তোমার জন্য তৈরি করে আলু পোস্ত খেতে খেতে না সজলদের আমার চড়া পড়ে যেত। ঠাকুমা, আজও আলু পোস্ত খাবো, বিউলির ডাল আর আলু পোস্ত দিয়ে ভাত খাবো, আর সেই সঙ্গে মোরলা মাছের ডাল। তুই আমার সে ফুলকি আছিস, একটু পাল্টাসনি না। আর কোনোদিন পাল্টাবো না, আমি তোমাদের ফুলকি ফুলকি আছি, ফুলকি থাকবো। আমি তোমার নাতির সঙ্গে ঝগড়া করব, আলু পোস্ত খাবো, আর অন্যায় দেখলে প্রতিবাদ করবো। ওসব প্রতিবাদের কোনো দরকার নেই। গ্রামের অবস্থা ভালো নয়, 4 বছরে গ্রামের অনেক কিছু। এই থাম থাম সব থাম, বলছিলাম কি তোরা দুজনে গল্প কর, আমি ততক্ষণ তোদের খাবার ব্যবস্থা করি। এই চলে চলে চলো, আমি তোমার সঙ্গে রান্না করে খাই, চলো চলো। বলছিলাম কি, আর আমার সঙ্গে গিয়ে লাভ নেই, ওই হ্যাংলাটা কেমন তোকে শব্দ করে ডাকছে। কেন ডাকছে বলো তো? এতক্ষণ চাঁদকে জড়াচ্ছিল, এবার তোকে জড়াবে বলে। কিসে বাচ্চা, বেশি জড়াজড়ি করিস না, ওই দরজাটা কিন্তু আবার খোলা আছে। ঠাম্মাদের যাতা যাতা কোনো কথাই ঠাম্মার মুখে আটকায় না। আর তুমি বাকি ঠাম্মার পিছনে পিছনে রান্না করে চলে যাচ্ছিলে। আসলে কি জানো, ব্যাপারটা হলো এই, তোমাকে মুরগি বানাতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, ডানপিনে মেয়ের পাল্লায় পড়েছি। দেখুন, হবু স্বামীকে মুরগি মারতে চাইছে। জানো, তোমার বিয়ে হয়ে গেছে এই কথাটা শোনার পর আমার চোখ দিয়ে জল এসে গেছিল। আচ্ছা বাবা, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, এই আমি অন্যায় স্বীকার করছি, এই সরি বলছি, আর কখনো এমন ভুল করব না। নো 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 নো, এভাবে তো কেউ সরি বলে না। তাহলে কিভাবে সরি বলে? কেন, এতগুলো বছর তুমি বিদেশে কাটিয়ে এলে, বিদেশিরা কিভাবে সরি বলে সেটা নিশ্চয়ই তুমি জানো। এই, এই। না 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 না, নো দুষ্টুমি, এতগুলো বছর তখন আমি করবই। তাহলে চলে যাচ্ছে। শোনো, আমি হজমের ওষুধ দেবো। তুই আর আসার সময় পেলি না গাধা। গাধাদের হাতে কি ঘড়ি থাকে নাকি? ঘড়ি থেকে ঢুকবে আর বেরোবে। একে তো ঠিক চিনতে পারলাম না। প্রশান্ত গত 4 বছর হলো আমাদের বাড়িতে কাজ করছে। আর প্রশান্ত ও হলো ফুলকি, আমার ফুলকি চাল থেকে ঠিক বুঝেছি, বুঝলে ফুলকি দিদিমণি? তুমি যেমন বিলেত ফেরত ফুলকি দিদিমণি, আমি তেমন বিলেত ফেরত চাকর। বিলেত ফেরত চাকর? হ্যাঁ গো, 5 বছর আগে কলকাতার কারখানায় কাজ করতুম। একদিন মালিক এসে বলল কিছু মাল ব্যাংককে পৌঁছে দিতে হবে। আমিও মনের আনন্দে যেখানে মাল দিতে হবে সেই ঠিকানাটা নিয়ে ট্রেনে চেপে বসলাম। আচ্ছা, তারপর? ওখানে পৌঁছেই তো আমার মাথা খারাপ হবার জোগাড়। কেন? সবাই দেখছি ইঞ্জিনিতে কথা বলছে, তা আমি ইঞ্জিনি জানি না, ঠিকানাটাকে বলে দেবে। তারপর তুমি কি করলে? বুদ্ধি খাটালাম। 4-5 দিন থাকবো বলে যে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, এয়ারপোর্টেতে আমার গায়ের চাদরটা বিছিয়ে তার উপর জামা কাপড় রেখে চিৎকার করে বলতে লাগলো, ছেলের মাল 16 টাকা, ছেলের মাল 16 টাকা, ছেলের মাল 16 টাকা। অমনি এক ভদ্রলোক ছুটে এসে বললো, মারবো টেনে 1 চট। এটা কি হাওড়ার হাট পেয়েছো? আমি অমনি খপ করে ওই ভদ্রলোকের হাত ধরে বললো, এই তো পেয়ে গেছি ভাঙালি, ঠিকানাটা একটু বলে দিন না। বুঝতে পেরেছো তো? দেখুন, পাগলকে নিয়ে আমাকে ঘর করতে হয় না, এখনো সব বোঝেনি, আস্তে আস্তে বুঝে যাবে। আমি এখন চলি গো, বেশি দেরি হলে রানী রাসমণি আবার উলাও তোর বেটা বলে গালাগাল দেবে। হ্যাঁ, চলি গো, চলি। বলছি, ও সিদ্ধার্থ দা, গায়ের সকলে বলা বলি করছে,
ফুলকি দিদিমণি বিলেত থেকে ফিরে এসে তোমাকে পাত্তাই দেবে না। ওসব বাজে কথা। তুই গায়ের লোকজনদের বলে দিয়ায় গাই বাছুরে মিল থাকলে বনে গিয়েও দুধ দেবে। ঠিক আছে দিদিমণি, তুমি আবার দুধও দেবে নাকি? তুই জানিস লাগলে বলো, হজমের ওষুধ দেবো। কি দেখছো এমন করে? তোমার হাসি মাখা মুখটা। এই প্রথম দেখছো নাকি? না, তবে আজকে যেন তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে সারাদিন তোমার মুখের দিকে চেয়ে থাকি। সত্যি? হ্যাঁ সত্যি 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 বলছি। কি আমাকে ছেড়ে কোনোদিন তুমি চলে যাবে না তো? চলে গেলেও তুমি যেতে দেবে কেন? তোমার এই ভালোবাসা ভরা দুটো হাত দিয়ে সারা জীবন আমাকে তোমার বুকে আগলে রাখবে, বলো পারবে না? পারবো পারবো ফুলকি, পারবো। তোমাকে ঠিক এইভাবে আমার বুকের সঙ্গে জড়িয়ে রাখবো, আর তখন আমার হৃদয় বিনার সুরগুলো বেজে উঠবে, আর সেই সুরে আমি বলবো হে হে আহা 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 হে 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 হে। আজ হৃদয়ে ভালো বেসে 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 লিখে দিলে না তুমি এসে এসে এসে। আজ হৃদয়ে ভালো বেসে দিলে না তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে। শেষ না হয় আবেশ, মন তো সেই চায়, নিশিদিন সপন মোর দেখে শুধুই যায়। নয়ন চায় তারে পায় তারে এ আধারে, শূন্য জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে।
শুনতে পাচ্ছি। সেদিন তো গাড়ি করে কারখানা যাওয়ার পথে ফুলকিকে দেখে তো আমার অবস্থা খারাপ। ওরে বাবা, শরীর তো নয়, যেন একটা ঝাঁ চকচকে শপিং মল। লোভ, লালসা, কামনার পসরাগুলো এই ধারে সাজানো। শাটার খোলো, দোকান খোলো, যা ভালো লাগে পয়সা দিয়ে কিনে নাও। আমার যেমন করেই হোক ফুলকিকে আমার চাই। আপনার একটা ভুল হচ্ছে স্যার। ফুলকি 8-5টা মেয়ের মতো সাধারণ মেয়ে নয় যে ওকে আপনি আপনার সাজানো মঞ্চে তুলতে পারবেন। পড়ান কাকা, আমি বিলাস বর্মন, যা ভালো মনে করবো তাই করব। একটা কথা মনে রেখো পড়ান কাকা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দুর্বল জায়গা আছে, আর তুমি যদি সেই দুর্বলতাটা খুঁজে নিয়ে একটা আঘাত দিতে পারো, তাহলে দেখবে সেই মানুষটা ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে তোমার পায়ের সামনে বসে পড়েছে। তখন তুমি সেই ভাঙা চোরা শরীরটা নিয়ে ইচ্ছে মতো খেলা করতে পারো। কি বুঝলে? বুঝলাম, আর বুঝলাম বলেই বলছি ফুলকি আর 5টা মেয়ের মতো নয় যে ওকে আপনি আপনার সাজানো মঞ্চে তুলতে পারবেন। আজ থেকে 20 বছর আগে ফুলকি পড়ান কাকা, তুমি আমার কারখানার অনেক পুরনো কর্মচারী, তাই তুমি আমার অনেক গোপন কথা জানো, কিন্তু তার মানে এই নয় গোপন কথা গোপনে না রেখে তুমি সবার সামনে নিয়ে আসবে। গোপন কথা এতদিন গোপনেই রেখেছিলাম স্যার, কিন্তু আপনি যে খেলায় মেতে উঠেছেন সেই খেলা খেলতে গিয়ে যদি বাই চান্স ওই অতি তৃতীয়ার আপনার সামনে এসে দাঁড়ায়, যদি বাই চান্স জেনে যায় যে আজ থেকে 20 বছর আগে ওর বাবাকে খুন করেছেন আপনি, তাহলে ও আপনাকে ছেড়ে দেবে? মালিক হয়ে যে কথাটা ভুলে গেছে, তুমি কর্মচারী হয়ে মনে রেখেছো কেন? আমি প্রত্যেকটা মানুষকে একবার সুযোগ দেই, দ্বিতীয়বার নয়। এই ভুল করলে তোমাকে আমি মেরে ফেলবে। হ্যাঁ, মেরে ফেলবো। শুধু তোমাকে নয়, তোমার বাবা মা ছেলে মেয়ে বউ ঝি চাকর সবাইকে একসঙ্গে মেরে ফেলবো। একে যে খুন করতে চলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই দেখো আবার টেনশন, আমি এসে গেছি বিলাস বাবু। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু যাকে আনতে বলেছিলাম সে কই? আজ পর্যন্ত আপনার দেওয়া কোনো কাজ আমি ফেল করিনি, আর আজ ভাবলেন কি করে যে আমি একা এসেছি? আপনার কথা মতো আমি সজলকে সঙ্গে করে নিয়ে এসেছি। সজল বাইরে আনার জন্য অপেক্ষা করছে। অজল মানে ফুলকির দাদা? হ্যাঁ, কিন্তু তুমি চমকে উঠলে কেন? যাও ওকে ভিতরে নিয়ে এসো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। স্যার, আপনার আমি কিছু বুঝতে পারছি না। সারা জীবন কেউ ডাক্তারের কাছে কম্পাউন্ডারি করলে সে কম্পাউন্ডারি হয়, ডাক্তার হয় না। স্যার, তুই যদি আমার প্ল্যানটা এত তাড়াতাড়ি বুঝে যাবি, তাহলে তোর আর আমার মধ্যে তো কোনো তফাৎই থাকবে না। বিলাস বাবু, আসলে কি জানিস, আমার ব্রেনটা না অনেকটা ওই ডিবিসি গেটের মতো। কখন কোন গেট খুলে কোন গ্রামে বন্যার জল ঢুকিয়ে দেবো সেটা আমি ছাড়া সালা কেউ জানে না। এনেছি বিলাস বাবু, সজল। আরে সজল, সজল আয় আয়, কেমন আছিস ভাই? ভালো। এখন বলো তো হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? আরে আমি তো ডেকে না পাঠালে তুই আসতিস না, আবার বিলাসদাকে তো ভুলেই গেছিস। এই শোন না, বলছিলাম কি ওই ফুলকি নাকি বিদেশের পাচুয়ে গায়ে ফিরেছে। হ্যাঁ গো বিলাসদা, সে এখন একেবারে মেম সাহেব হয়ে গেছে। তাকে দেখলে তুমি চিনতেই পারবে না। নিশ্চয়ই খুব বড় হয়ে গেছে। সে তো তবে সময় তো থেমে থাকে না। এই বুঝলে পড়ান কাকা, এদের আমি খুব ছোট থেকে চিনতাম। সজল তখন ক্লাস 6-এ আর ফুলকি ক্লাস 5-এ। আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করে ওর বাবার কারখানা জয়েন করি। হ্যাঁ, অল্প দিনের মধ্যেই তুমি বাবার খুব কাছের লোক হয়ে গিয়েছিলে। বাবা তোমাকে খুব বিশ্বাসও করতো, তাই কারখানার সাথে সাথে তুমি আমাদের বাড়িরও কাজ করতে লাগলে। হ্যাঁ, তোদের দুই ভাই বোনকে আমি রোজ সদর স্কুলে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। এই জানো পড়ান কাকা, আমি না রোজ ফুলকির পিছনে লাগতাম। কখনো চুল টেনে দিতাম, কখনো চিমটি কেটে দিতাম, আর ও রেগে গিয়ে আমাকে শয়তান শয়তান বলতো। হ্যাঁ, যে কথা বলছিলাম, আরে শুনলাম তুই নাকি কোন এক কুরিয়ার কোম্পানিতে চাকরি করিস, তা কত টাকা মাইনে পাস? 3,500 টাকা। কিন্তু কেন বলো তো? আরে বলবো বলেই তো ডেকে পাঠিয়েছি। মানছি আমি ভগবানপুরের লোক নই, সুদূর ত্রিপুরা থেকে তোর বাবার কারখানায় কাজ করার জন্য এসেছিলাম। কিন্তু এতগুলো বছর এই গ্রামে থাকতে থাকতে আমি তো তোদেরই একজন হয়ে গেছি। এখন আমি তোদের কথা ভাববো না তো কে ভাববে বল? লেপ খেলা এছাড়া বোনটাকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য ভাইটাকে হেভি তেল লাগাচ্ছে। তুই কিছু বললি? না না, কিছু না, আপনি চালিয়ে যান। হ্যাঁ, যে কথা বলছিলাম,
আরে স্কলারশিপের টাকা না তোর বোন লেখাপড়া কমপ্লিট করেছে, কিন্তু স্কলারশিপের টাকায় তো আর বিয়ে হবে না। দুদিন পরে তুইও বিয়ে করে সংসারী হবি, তা ওই কটা টাকার মাইনে চাকরি করলে চলবে? এছাড়া তো আমার কোনো উপায় নেই বিলাসদা। আজকে দিনে কত উচ্চ শিক্ষিত বেকারই চাকরি পাচ্ছে না, তো আমি তো সামান্য একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে। হ্যাঁ তা ঠিক। একটা ভালো চাকরির জন্য তো কম চেষ্টা করিনি বিলাসদা, কিন্তু আর পাঁচটা বেকার যুবকের মতো আমাকে দু পকেট ভর্তি শূন্যতা আর বুক ভর্তি হাহাকার নিয়ে বাড়ি ফিরে আসছে। দুঃখ করিস না। আমি তোকে মাসে 10,000 টাকা মাইনে দেবো, করবি আমার কাছে চাকরি? বিলাসদা, আমি স্বপ্ন দেখছি না তো? না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়, আমি তোকে বাস্তবের মাটিতে হাঁটবার জন্য সাহায্য করছি। এই পরান কাকা, এই পরান কাকাকে দেখ। এই পরান কাকা বহু পুরনো লোক, সেই তোর বাবার আমলে কারখানায় কাজ করতো, এখনো কিন্তু আমার কারখানায় কাজ করে চলেছে। এই পরান কাকা, তুমি এক কাজ করো, সজলকে নিয়ে সোজা অফিসে চলে যাও। ওখানে ম্যানেজার বাবুকে বলে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে সজলের হাতে ধরিয়ে দেবে। আগামীকাল থেকে সজল আমার কারখানার নতুন সুপারভাইজার। আর হ্যাঁ, ক্যাশিয়ার বাবুকে বলে ওর 1 মাসের মাইনে 10,000 টাকা অ্যাডভান্স করিয়ে দেবে। কেমন? কি সজল, খুশি তো? আমি তো ভাবতেই পারছি না বিলাসদা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আরে দূর পাগল, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে রে? মানুষের পাশে দাঁড়াবো না, যা যা মন দিয়ে চাকরিটা করছে। হ্যাঁ যাই, আমি এখনই গিয়ে নিজের মুখে এই ফুলকিকে আনন্দের খবরটা জেনে আসি। আমাদের এই দুর্দিনে তোমার অবদান কোনোদিন ভুলবো না বিলাসদা, কোনোদিন। ফুলকিকে একবার দেখা করতে বলিস, কতদিন ওকে দেখিনি বল। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো বিলাসদা। কাকা তুমি আর দেরি করো না, যাও ওকে নিয়ে বেরিয়ে পড়ো, যাও। হ্যাঁ চলেন সজল বাবু। হ্যাঁ চলি বিলাসদা। ও সরি, চলি স্যার। কাল সকাল ঠিক 10টার মধ্যে আমি আপনার কারখানায় পৌঁছে যাব। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও। আপনাকে একটা গালাগাল দেবো বলেছে, কি? ফুলকে সর্বনাশ করার জন্য ওর দাদা সজলকে আপনি আপনার জালে জড়িয়ে নিলেন। সত্যি আপনি একটা পাক্কা শুয়োরের বাচ্চা। গালাগাল দিলে? তা দিলেই যদি এত হালকা গালাগাল দিলে কেন? বাড়ি গালাগাল না হলে আমার যাওয়ার ভালো লাগে না। স্যার, আপনার কীর্তিকলাপ দেখে না আমার একদম ভালো লাগছে না। এটা আপনি নিজে মরবেন আর সঙ্গে আমাদেরকেও মারবেন। সবু কিন্তু একদম ঠিক কথাই বলেছে। কথায় আছে, বেড়াল তাড়াতে হলে প্রথম রাতেই তাড়ানো ভালো, আর তা না করে আপনি কিনা বেড়ালকেই দুধ খাওয়াচ্ছেন। আপনার পা কেমন আছে তুষার বাবু? এখন মোটামুটি ভালো আছে। ভালো। কিন্তু খবর ভালো নয়। কেন? এই ভগবানপুর গ্রামে কোনো কলেজ নেই, তাই গ্রামের ছাত্রছাত্রীদের শহরের কলেজে গিয়ে ভর্তি হতে হয়। আর তাই তাই ফুলকি বিদেশের টাকাতে এই গ্রামের মধ্যে একটা কলেজ করতে চলেছে। আর কলেজটা হচ্ছে আপনারই জমিতে। আমার জমিতে? হ্যাঁ, ওই হাটকলার মানে যে 22 বিঘা সম্পত্তিটা আছে, ফুলকির নজরে পড়েছে ওই জমিতে। সে কি? আরে ওখানে তো আমি বাগান বাড়ি করবো বলে ঠিক করে রেখেছি। ভালোই তো হবে, বাগান বাড়ির জায়গা হবে স্কুল বাড়ি, ফুর্তির জায়গা হবে শিক্ষা, যেখানে সবাই মিলে বসে আমরা সবাই মালটু খাবো বলে ঠিক করেছিলাম। সেখানে ছাত্রছাত্রীরা বসে টিফিন খাবে। সে কি? ওই জমির সন্ধ্যা ফুলকে দিল কে? আমি। হ্যাঁ আমি। তুমি? এই গ্রামের অসহায় মানুষের মুখে গ্রাস কেড়ে খেয়ে তুমি যে পাপের বোঝাটা মাথায় তুলে নিয়েছো, এই গ্রামের মানুষের উপকার করবার জন্য ওই জমিটা ফিরিয়ে দিয়ে আমি পাপের বোঝাটা একটুখানি হালকা করার চেষ্টা করছি। তিস্তা, 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 বিশ্বাস করো তিস্তা, তোমাকে একবার মা বলে ডেকে প্রণাম করতে ইচ্ছা করছে। এই না হলে বাংলার মমতাময়ী নারী। এ আপনি কি বলছেন বিলাস বাবু? কিচ্ছু চিন্তা করবেন না তুষার বাবু, কিচ্ছু চিন্তা করবেন না। সিঙ্গুরে জমি কেলেঙ্কারির পর এবার এই ভগবানপুরে জমি কেলেঙ্কারি শুরু হবে। ওখানে মমতা কারখানা করতে দেয়নি, এখানে ক্ষমতা কলেজ করতে দেবে না। কিন্তু বৌদি যদি অত বৌদি বৌদি করছিস কেন? ওকে কি তোর ভালো লেগেছে? তাহলে বল না, এক রাত্রির জন্য তোর ঝুগড়িতে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। বাইরের লোকের সামনে নিজের স্ত্রীর সম্বন্ধে এরকম কথা বলতে তোমার এতটুকু লজ্জা করে না? না করে না। আমি এখন চলি। দাঁড়াও। বাইরের লোকের সামনে ঘরের লোকের আলোচনা করলে ক্ষতি কি? ক্ষতি? 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 ক্ষতি মনুষ্যত্বের, ক্ষতি অস্তিত্বের, ক্ষতি মানবিকতার। আনন্দ দিচ্ছে, আমি বিলাস বর্মন যা ভালো মনে করবো তাই করবো। তুমি আমার সহধর্মিনী, তাই তোমার উচিত আমাকে সাপোর্ট করা। এতকাল তো তোমাকে আমি সাপোর্ট করে এসেছি বিলাস, কিন্তু আজ আমার বিবেক চেতনা সুনীতিগুলো খোঁচা দিয়ে বলছে তোমার মতো একটা শয়তানের সঙ্গে ঘর করার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। মরে যাও তিস্তা, যত তাড়াতাড়ি পারবে মরে যাও। এমন একটা দিন
আসবে যেদিন আমি নিজে গলা টিপে তোমাকে মেরে ফেলবো। খুন করতে হয় করুন, যেন কোনো প্রমাণ রাখবেন না। আইন আবার প্রমাণ চায়, তাই প্রমাণ না থাকলে আপনি বেকসুর খালাস। আমাদের কাজ তো অনেকটা হালকা। আপনার জবাব নেই। বৌদি, চুপ করুন। আপনার এই অপবিত্র মুখ থেকে বৌদি শব্দটা আপনি দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। নীতি, আদর্শ, কর্তব্য বিক্রি করতে করতে আপনারা নরকের চেয়েও নিচে নেমে গেছেন। তাই তো চরিত্রহীনতার কালো কাপড় দিয়ে আপনাদের মুখগুলো আপনারা ঢেকে নিয়েছেন। চরিত্র নিয়ে কথা বলবেন না বৌদি, চরিত্র নিয়ে কথা বলবেন না। আমি আমার চরিত্রটাকে ডেটল সাবান দিয়ে না ভালো করে ধুয়ে মুছে চুপ করুন। আপনার চরিত্র সম্পর্কে জানতে আমার এতটুকু বাকি নেই। যে সমস্ত মেয়েরা পেটের খিদে নিবারণ করবার জন্যে তারা শরীর বিক্রি করে, তাদের দিনের বেলায় গালাগাল দিয়ে আপনারা বলেন বেশ্যা, অথচ রাতের অন্ধকারে তাদের ঘরে ঢুকে তাদের সঙ্গে স্ফূর্তি করে ভোরের বেলায় আসার সময় হাত পেতে ভিক্ষা নিয়ে আসে। পুলিশের পোশাক পরা সরকারি ভিখারি। আচ্ছা, কি ব্যাপার বলুন তো বিলাসবাবু? উনি আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে যাচ্ছেন, আর আপনি একটা প্রতিবাদও করছেন না। শুনুন শুনুন, এরপর থেকে উনি বাড়ি থাকলে আপনি আর আমাকে ডাকবেন না। মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে বলে দেখেছি এই গ্রামের সব মহিলারা সাপের 5 পা দেখেছি। আমিও জানি বিলাসবাবু, আমার খবর দেওয়া কাজ, আর ওই কাজের জন্যই আমি মাইনে পাই। তাই জমির খবরটাই দিয়ে গেলাম। এরপর আমরা দুই স্বামী স্ত্রী দুজনে ঠিক করুন কি করবেন। চলি, বাই। সবাই চলে গেছে, এবার আমি তোমার সঙ্গে প্রেম করবো তিস্তা। বিশ্বাস করো, বিশ্বাস করো, মুখে আমি যাই বলি না কেন, মনে মনে কিন্তু আমি তোমাকে নিয়েই হাসতে চাই, সুখে সংসার করতে চাই। ও সবাই হাসছে বুঝি? হাসছে হাসছে, তাকিয়ে দেখো তিস্তা, একদিনে 16 জন বাচ্চা মারা গেল, ডাক্তার হাসছে। চুক্তি হয়েছে বলে পাহাড় হাসছে, প্যাকেজ হয়েছে বলে জঙ্গলমহল হাসছে, তাকিয়ে দেখো সবাই সবাই হাসছে। শুধু আমাদের মতো অসহায় মেয়েগুলো কাঁদছে বিলাস। কেন জানো? শুধু নিজেদের শাখা সিঁদুরটা রক্ষা করবার জন্য তোমাদের মতো কাপুরুষগুলোর পাতা ফাঁদে বারবার পা দিয়ে তারা লজ্জাকে হারাচ্ছে। জানি 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 তুমি আমাকে কাপুরুষ ভাবো, শয়তান ভাবো, কিন্তু বিশ্বাস করো তিস্তা, আমি ভালো হতে চাই, পাপের প্রায়শ্চিত্ত করে মানুষের মতো মানুষ হতে চাই। তোমার পাপের প্রায়শ্চিত্ত করা আর সূর্যে গিয়ে পিকনিক করা দুটোই কিন্তু সমান বিলাস। হ্যাঁ, মা মনীষা যদি বলে চাঁদ সদাগরের পায়ে ধরে আমি ক্ষমা চাইবো, তবুও মা মনীষাকে বিশ্বাস করা যায়। কিন্তু হাজার বোঝালেও স্বামী হারানোর জ্বালা বুকে বয়ে বেড়ানো ওই বেহুলা কখনো কোনোদিনও কালকে ওকে সাপকে বিশ্বাস করবে না। আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম বিলাস, লকার ভর্তি টাকাকে নয়। কিন্তু কিন্তু স্বামী হিসাবে আমি তো তোমার কোনো অভাব রাখিনি তিস্তা। বিলাস, একটা 4 তলা বাড়ির এসি ঘরে বউকে রাখলেই কিন্তু স্বামীর কর্তব্য করা যায় না। হ্যাঁ, বছরে হাজার হাজার টাকার গয়না কিনে দিলে স্বামীর কর্তব্য করা যায় না বিলাস। দামি গাড়িতে চাপিয়ে বউকে ঘোরালেই কিন্তু স্বামীর কর্তব্য করা হয় না বিলাস। আমি চেয়েছিলাম ভালোবাসার মাটি, কিন্তু তুমি আমাকে দিয়েছো বেঈমানের বালিয়ারি। আমি চেয়েছিলাম শান্তির কুঁড়ে ঘর, কিন্তু তুমি দিয়েছো আমাকে চক্রান্তের মারো। আমি জানি আমি জানি আমি জানি তুমি চেয়েছিলে সুখের পরশ, আর আমি তোমাকে দিলাম যন্ত্রণা।